সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈশাখের এই রৌদ্রোজ্জ্বল বিকেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ প্যানভিশন হেলথ ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্বাসকষ্ট। সুপ্রিয় দর্শক, শ্বাসকষ্ট নিয়ে আসলে আমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে, তাই আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্র নাকি হার্টের সমস্যা। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের একজন তরুণ প্রত্যয়দীপ্ত কার্ডিওলজিস্ট, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের আজকের অতিথি ডাক্তার নাসির উদ্দিন সাগর। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে প্যানভিশন স্টুডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ প্যানভিশন হেলথ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের এই আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্ন কিংবা আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্র নাকি হার্টের সমস্যা, এই শীর্ষক আলোচনা আমরা সম্মানিত অতিথির সাথে সরাসরি আলোচনায় যুক্ত হচ্ছি। স্যার, আপনি কার্ডিওলজি বিভাগে কাজ করছেন এবং কার্ডিওলজির বা হার্ট রিলেটেড অনেক রোগীর সেবা আপনারা নিয়মিত দিয়ে চলছেন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে শ্বাসকষ্ট। এবং এই শ্বাসকষ্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। স্বাভাবিকভাবেই শ্বাসকষ্ট বিষয়টা আমরা শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে মনে করি। তো এর বাইরে আরও কিছু রয়েছে কিনা আমরা সেটা আপনার কাছ থেকে জানবো। শুরুতে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে শ্বাসকষ্টটা মূলত কী? ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে একজন কার্ডিওলজিস্ট হিসাবে প্রতিদিন কাজ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি যে লক্ষণগুলো নিয়ে কাজ করি তার মধ্যে শ্বাসকষ্ট অন্যতম। আমাদের কার্ডিওলজির বেশিরভাগ রোগী আমাদের কাছে হয় বুকে ব্যথা, না হয় শ্বাসকষ্ট, এই দুইটা সিমটম নিয়েই বেশিরভাগ আমাদের কাছে আসেন। তো শ্বাসকষ্টটা আসলে যেটা হচ্ছে যে আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, এটাতে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমার একটা শ্বাসকষ্ট নিতে হচ্ছে বা আমার ইফোর্ট দিতে হচ্ছে। এরকম খুব কমফোর্টেবলি আমরা শ্বাসটা ফেলতে পারতেছি, শ্বাসটা নিতে পারতেছি। যখনই এই কমফোর্টটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যখন আমার যে শ্বাস নেওয়াটা এবং শ্বাস ফেলাটা এটা যখন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, অথবা এটার জন্য আমার বাড়তি ইফোর্ট দিতে হবে এবং এটার জন্য আমার বাড়তি প্রচেষ্টা করতে হবে এবং এটা আমাকে বুঝতে দিবে যে আমি আমার শ্বাস নিতে অথবা ছাড়তে কোথাও একটা প্রবলেম হচ্ছে, তখনই এটাকে আমরা শ্বাসকষ্ট বলি। অর্থাৎ আমার নর্মাল যে প্রসেসে আমরা শ্বাসটা নিচ্ছি, সেখানে আমাকে কিন্তু এই শ্বাসটা যে ফেলতেছি সেটা কিন্তু আমাকে আলাদা কোনো ইফোর্ট দিতে হচ্ছে না। যখনই আমার আলাদা ইফোর্ট লাগবে অথবা মনে হবে যে আমার এখানে কোনো জায়গায় একটু ডিফিকাল্টিস হচ্ছে, তখনই এটাকে আমরা শ্বাসকষ্ট বলি। সাধারণত আমাদের যে শ্বাসের যে প্রসেসটা, সেটার সাথে আমাদের ব্রেইনের একটা সিগন্যালিং পাথ হয়ে আছে। ব্রেইন থেকে একটা সিগন্যাল আসতেছে, সেটা এসে আমাদের লাংস যে ফুসফুসের মধ্যে কিছু রিসেপ্টর আছে, সেখানে কিছু রিসেপ্টরের সঙ্গে সেটার সংযোগ আছে। তারপর আমাদের যে বুকের যে মাংসপেশি আছে, পাঁজরের হাড় আসে, সেগুলোর মুভমেন্ট, মাংসপেশির কন্ট্রাকশন, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা। এই পাথওয়ের যে কোনো জায়গায় ব্রেন সিগন্যালিংয়ে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। তারপর যদি আমার বুকের যে মাংসপেশি সেগুলোর কন্ট্রাকশনে যদি কোনো প্রবলেম থাকে, সেখানেও কিন্তু সেটা শ্বাসকষ্ট হিসাবে আমি দেখা দিতে পারে। আচ্ছা, আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আসলে মূলত কথা বলতে আমরা বুঝতে পারলাম যে আসলে শ্বাসকষ্ট প্রক্রিয়াটা সম্পর্কে জানতে পারলাম। এবং আমরা তো এটা বলতেই পারি যে আসলে একজন মানুষের জীবনের
অস্তিত্বের বাহ্যিক যে নিয়ামক সেটার মধ্যে তো শ্বাস প্রশ্বাস চালু রাখাটাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। তো আমরা আসলে শ্বাসকষ্ট নিয়ে তো আপনি যেটা বলছিলেন যে আমরা ফুসফুসকে সঙ্গে রিলেট করতে পারি বা এছাড়া আরও অন্যান্য কারণগুলো রয়েছে। আমরা আপনার কাছে আসলে জানতে চাই যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত কি কি কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, আমরা সেই সাথে আমরা এটাও জানবো যে আসলে ফুসফুস এবং ফুসফুসের বাইরের বা শ্বাসতন্ত্রের বাইরের কোনো কারণে শ্বাসকষ্ট হয় কিনা। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা বললাম যে শ্বাসকষ্টটা বেসিক্যালি ফুসফুস এবং ফুসফুস রিলেটেড জিনিসপত্রের কারণেই হচ্ছে, কিন্তু একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমরা যেটা দেখি যে আমাদের হার্ট এবং ফুসফুস দুইটা কিন্তু খুব কাছাকাছি থাকে, এবং যে কোনো একটাতে যদি কোনো প্যাথোলজি হয়, যে কোনো একটাতে যদি কোনো সমস্যা হয়, যেমন আমার প্রতিবেশীর বাড়িতে কিন্তু আগুন লাগলে আমার বাসায়ও কিন্তু সেটা একটা প্রভাব আসবে। তো এই জন্য হার্ট এবং লাংস অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস কিন্তু দুইটা খুব কাছাকাছি থাকে, দুইটা ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডটা থাকে। এজন্য আমাদের এই হৃৎপিণ্ডটা যেহেতু দুইটা ফুসফুসের মাঝখানে আছে এবং এই ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের একটা কানেকশন আছে। আপনি জানেন যে ভায়া দুইটা ব্লাড ভেসেল মানে রক্তনালীর মাধ্যমে আমাদের ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের একটা কানেকশন আছে। এই কানেকশন থাকার কারণে যখনই আপনার হৃৎপিণ্ডে কোনো প্রবলেম দেখা দেয়, যে কোনো সমস্যা, আমাদের হৃদরোগ, যে কোনো ধরনের হৃদরোগেই কিন্তু আমাদের শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। কারণ হচ্ছে যে এই হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের যে একটা কানেকশন এবং দুইটা যে খুব কাছাকাছি আছে, এজন্যই হচ্ছে কিন্তু একটা একটাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে। এজন্য আপনি দেখেন যে সাধারণত আমাদের শ্বাসকষ্ট আমরা যেসব হৃদরোগী নিয়ে ডিল করি এর মধ্যে ইস্কেমিক হার্ট ডিজিজ একটা জিনিস আছে। ইস্কেমিক হার্ট ডিজিজের পরে কি হয়, একটা ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, অর্থাৎ হার্টটা উইক হয়ে যায়। এই উইক হার্টটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া আপনার যদি জন্মগত হৃদরোগ হয় সেটাও আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। যদি হার্টের মাসেলে কোনো প্রবলেম হয়, অর্থাৎ হার্টের মাংসপেশিতে যে কার্ডিওমায়োপ্যাথি হয়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অথবা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, সেগুলোও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। হার্টের এনি স্ট্রাকচার ফ্রম আউটার টু ইনার, আপনি যদি এভাবে চিন্তা করেন যে হার্টের বাইরে যে আবরণ আছে, এই আবরণে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ হার্টের আবরণের মাঝখানে যদি পানি জমে, আমরা এটাকে পেরিকার্ডিয়াল ইফিউশন বলি, সেটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। তাহলে হচ্ছে হার্টের যে কোনো রোগ, হার্টের ভালভে যদি কোনো অ্যাবনর্মালিটিস হয়, যেমন আপনি জানেন যে রিউমেটিক হার্ট ডিজিজ যেটাকে আমরা বলি, সেখানে মাইট্রাল ভালভে অথবা অ্যাওর্টিক ভালভে প্রবলেম হয়, সেটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ হার্টের যে কোনো ডিজিজই কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতেছে। এছাড়া আপনার বাইরে কি আছে, আমি আগেই বলছি যে হার্টের দুই পাশে দুইটা ফুসফুস আছে। ফুসফুসের যে কোনো সংক্রমণে অথবা ফুসফুসের যে কোনো স্ট্রাকচারের যে কোনো ডিজিজেই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। সেটাও যদি আমি বাইরে থেকে ভিতরে বলি, ফুসফুসের আবরণে যদি কোনো প্রবলেম হয়, প্লুরাল ইফিউশন মানে ফুসফুসের আবরণে যদি পানি জমে, সেটাও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসে। ফুসফুসের যে প্যারেনকাইম আছে স্ট্রাকচার, ভিতরের যে কোর স্ট্রাকচার আছে, সেখানে যদি কোনো সমস্যা হয়, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অথবা যদি কোনো লাং কার্সিনোমা অথবা নিউমোনিয়া হয়, সেটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া যদি ফুসফুসের নালীর কথা চিন্তা করেন, সবচেয়ে কমনলি আমাদের কাছে যেটা হয় যে ফুসফুসের নালীর যে শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা, এটা যখন সংকুচিত হয়ে যায়, সেটাকে আমরা অ্যাজমা অথবা সিওপিডি বলি। এই দুইটা রোগ কিন্তু আমাদের কাছে ইনভেরিয়েবলি শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। আর তাছাড়া হচ্ছে ফুসফুসের উপরের দিকে যে নালী আছে, মোটা নালী, সেখানেও কিন্তু যদি কোনো ধরনের অবস্ট্যাকল হয়, সেটাও আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ হার্ট এবং ফুসফুস এর যে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট হিসেবে প্রেজেন্ট করতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদেরকে আপনি অত্যন্ত চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন। স্বাভাবিকভাবে আমাদের সাধারণ মানুষের একটা ধারণা আছে যে শ্বাসকষ্ট মানেই শুধুমাত্র শ্বাসতন্ত্র বা ফুসফুস সংক্রান্ত হয়তো বা সমস্যা। আমরা আপনার কাছে জানতে পারলাম যে আসলে হার্টেরও প্রায় অনেকগুলো সমস্যার কারণে শ্বাসকষ্ট হতে পারে। আমরা এরপরে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে আমাদের একজন সাধারণ মানুষ, সাধারণ রোগী হিসেবে মানে একটা যে শ্বাসকষ্ট হচ্ছে, তার এটা হার্টের কারণে হচ্ছে নাকি ফুসফুসের কারণে বা শ্বাসতন্ত্রের কারণে হচ্ছে, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? এটা আসলে খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন, যে একজন মানুষের পক্ষে আসলে এই শ্বাসকষ্টটা কি কারণে হচ্ছে এক্স্যাক্টলি সেটা কিন্তু বলাটা মুশকিল। কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি থাকে তাহলে সেটা ফুসফুসের দিকে যায় বেশি, আর কিছু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে অথবা কিছু কিছু হিস্ট্রি আছে যেটা থাকলে আমরা ধরে নেই যে এটা হার্টের সমস্যা হতে পারে। তো একজন মানুষের যেটা আমাদের দেশে সবচেয়ে কমন, আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগ অথবা সিওপিডি। এই দুইটা জিনিস আমাদের দেশে কমন। এই দুইটা কারণেই হচ্ছে ক্রনিক যে শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে বেশিরভাগ রোগীরাই হচ্ছে প্রাপ্তবয়স্ক রোগীরা এই দুইটা
ডিজিজ নিয়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু একটা হিস্ট্রি থাকবে তার, যেমন যার অ্যাজমা আছে তার কিন্তু ছোটবেলা থেকেই অ্যাজমার একটা হিস্ট্রি থাকবে, তার অ্যাটোপির একটা হিস্ট্রি থাকবে, অর্থাৎ অ্যালার্জিক হিস্ট্রি থাকবে, তার ধুলাবালি অথবা হচ্ছে বাইরে পোলেন অথবা হচ্ছে যে কোনো ট্রিগারিং ফ্যাক্টরে তার কিন্তু এই সিমটমটা অ্যাগ্রাভেট করবে, ছোটবেলা থেকে হতে পারে। তার এটা সিজনাল এবং ডায়নাল ভেরিয়েশন হবে, অর্থাৎ এক সিজনে ভালো থাকবে সে, আরেক সিজনে কিন্তু তার এটা ভালো হয়ে যাবে। অর্থাৎ ছোটবেলায় একটা হিস্ট্রি তার আছে, তারপরে হচ্ছে ইয়াং এজে এসে কিন্তু আবার সেটা কিন্তু রিঅ্যাপিয়ার করে অ্যাজমাটা, এবং সেটার এরকম একটা রিল্যাপসিং এবং রিমিটিং কোর্স থাকে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তার অ্যাজমা আছে, সাথে তার একটু অ্যালার্জিক হিস্ট্রি থাকতে পারে, অন্যান্য অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস অথবা নেজাল অ্যালার্জি অথবা অকুলার অ্যালার্জি থাকতে পারে, চোখে অ্যালার্জি থাকতে পারে, অথবা শরীরে অ্যালার্জি থাকতে পারে, এটার সাথে যে কোনো কিছু অ্যাসোসিয়েটেড থাকতে পারে। যদি এরকম হিস্ট্রি থাকে, সাথে যদি কেউ এরকম একটা শ্বাসকষ্টের হিস্ট্রি নিয়ে আসে যে কয়েকদিন ভালো থাকতেছি, শীতকাল আসলে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি যে এটা অ্যাজমার জন্য, অ্যাজমার জন্য বা ফুসফুসের জন্য শ্বাসকষ্টটা হচ্ছে। সিওপিডি আরেকটা এন্টিটি, সেটা হচ্ছে আমি বললাম যে এখানেও শ্বাসকষ্টের তার মূল কারণ হচ্ছে শ্বাস যে নালী আছে সেটার সংকোচন। সেটা কি কারণে হয়? যারা সাধারণত লং টাইম স্মোকার তাদের সাধারণত এটা হয়। এই সিওপিডিটাও কিন্তু গ্র্যাজুয়ালি এটা হচ্ছে লং টাইম একটা শ্বাসকষ্টের একটা হিস্ট্রি নিয়ে আসে। সাধারণত দীর্ঘদিন যাবৎ যারা সিগারেট খান, অনেক বেশি সিগারেট খান, এবং তাদের কিন্তু এই ধরনের শ্বাসকষ্টটা হয়ে থাকে। তাহলে হচ্ছে কারো যদি লং টাইম সিগারেট খাওয়ার হিস্ট্রি থাকে এবং সে যদি এরকম লং একটা কোর্স অফ শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা ধরে নিই যে তার এটা সিওপিডি হতে পারে, এবং সাথে তার কিন্তু কাশি থাকবে, এবং কাশির সাথে কফের একটা হিস্ট্রি থাকবে, প্রোডাক্টিভ কাপ যেটাকে আমরা বলি সেরকম একটা হিস্ট্রি থাকবে। সাথে তার এটা অ্যাগ্রাভেশন হতে পারে, শীতকালে হতে পারে, অথবা কোনো ইনফেকশন হলে সাথে তার এটা অ্যাগ্রাভেশনের হিস্ট্রি থাকবে। আর আমরা যেটা নিয়ে খুব বেশি কনসার্ন যে আমাদের কার্ডিয়াক ডিজিজের কারণে শ্বাসকষ্ট হয়, যেটাকে আমাদের দেশের রোগীরা সাধারণত এটাকে ফুসফুসের বা ঠান্ডাজনিত বা অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট বলে অবহেলা করেন, অথবা হচ্ছে দেখা যায় যে যখন ডক্টরের কাছে যাওয়া দরকার, যখন অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন করা দরকার, তখন কিন্তু সেটা করা হয় না, তাতে করে কিন্তু রোগীদের একটা ক্ষতি হয়ে যায়। তো এই জন্য কার্ডিয়াক শ্বাসকষ্ট কখন হয় সেটাও কিন্তু রোগীদের একটা বোঝার জিনিস আছে, যে কখন আমি এটাকে বুঝবো যে এটা কার্ডিয়াক কারণে শ্বাসকষ্ট, এটাই মূলত আমরা হার্টের কারণে শ্বাসকষ্ট কখন বুঝবো। তাহলে হার্টের কারণে আমাদের, আমি বললাম যে হার্টের অনেকগুলো স্ট্রাকচার আছে, সবগুলো স্ট্রাকচারেই প্রবলেম আমাদের শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। তাহলে একটা আমি প্রথমে শুরু করি যে ভালভের সমস্যা হার্টের। তাহলে হার্টের ভালভে কাদের সমস্যা হয়? যাদের ছোটবেলায় একটা রিউমেটিক ফিভার বা বাত জ্বরের একটা হিস্ট্রি থাকে, তাদের কি হয় অ্যাডাল্ট লাইফে এসে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থায় তাদের ওই ভালভগুলোতে এই রিউমেটিক ফিভারের যে প্রভাব, সেটাতে হচ্ছে ভালভগুলো সংকুচিত হয়ে যায়, অথবা ভালভগুলো হচ্ছে প্রপারলি ফাংশন করে না, তখন দেখা যায় যে তারা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে কারো যদি ছোট বয়সে অর্থাৎ বাল্যকালে কারো যদি হচ্ছে রিউমেটিক ফিভারের হিস্ট্রি থাকে এবং অ্যাডাল্ট লাইফে এসে যদি সে একটা ক্রনিক কোর্স অফ শর্টনেস অফ ব্রেথ অথবা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন, তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে তার সেই রিউমেটিক ফিভারের সাথে তার একটা সম্পর্ক থাকতে পারে। তারপর যেটা হয় যে আমাদের, আমরা বললাম ইস্কিমিক হার্ট ডিজিজ এবং কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্ট মাসেলের ডিজিজ। হার্ট মাসেল, কারো যদি একটা হার্ট অ্যাটাক হয়ে যায় আগে, তাহলে সে যদি আমার কাছে 6 মাস পরে বা 1 বছর পরে শ্বাসকষ্ট নিয়ে আসে, তাহলে সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার এটা হার্ট ফেলুর অথবা ইস্কিমিক হার্ট ডিজিজ ফলোড বাই ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি, যেটা আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করছে। তারপরে কার্ডিওমায়োপ্যাথি যদি কারো ফ্যামিলিতে এরকম কার্ডিয়াক মাসেল ডিজিজ থাকে অথবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু তার ফ্যামিলিতে তার অন্যান্য মেম্বারদের হতে পারে, সেক্ষেত্রে একটা হিস্ট্রি কিন্তু থাকে। অথবা দেখা যায় এই পেশেন্টগুলো অন্যান্য, যেমন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা অনেক বেশি বুক ধড়ফড় করা, এই জিনিসগুলো থাকতে পারে, তখন কিন্তু বোঝা যায় যে তার হার্ট মাসেলে কোনো প্রবলেম থাকতে পারে, সেটার জন্য শ্বাসকষ্ট হচ্ছে। তারপর যেটা আমরা বলি যে কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টে ছিদ্র অথবা ফুটা থাকে, যেটা ছোটবেলা থেকে এটা থাকে, অর্থাৎ এটা জন্মের পর থেকে, এটা জন্মগত হার্ট ডিজিজ। এটা হচ্ছে কি, এটা যদি থাকে তাহলে দেখা যায় যে ছোটবেলায় আমরা জিজ্ঞেস করি যে ছোট যখন ছিল বাচ্চা তখন বারবার কি নিউমোনিয়া হতো কিনা, বারবার ঠান্ডার যে সমস্যা সেটা হতো কিনা, বারবার জ্বর আসতো কিনা, ঠিক আছে, অথবা তার নর্মাল যে গ্রোথ হওয়ার কথা সেটা হচ্ছে কিনা। যদি ছোট বয়সে দেখা যায় যে 5 বছর বয়স হয়ে গেছে, তার যতটুকু ওজন উচ্চতা বাড়ার কথা ছিল ততটুকু বাড়ে নাই, অথবা তার পড়াশোনার যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই, তখন আমরা বুঝতে পারি যে তার কিছুটা গ্রোথ রিটার্ডেশন আছে। তখন এটা কিন্তু আমাদের যে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা সেটা আমরা
ধরে নিতে পারি। তো ছোটবেলাতেই যদি তার এটা ধরা পড়ে, তাহলে বয়স যখন হয়ে যায় তখন যদি সে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে ডেফিনেটলি সেটা তার সেই কনজেনিটাল হার্ট ডিজিজের কারণে। এখানে জাস্ট এটা আসলে মানে একবারে বলা যাবে না যে আপনার এই শ্বাসকষ্টটা হার্টের কারণে অথবা এই শ্বাসকষ্টটা ফুসফুসের কারণে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এক নম্বর হচ্ছে যে হিস্ট্রি, যে আগে থেকে তার কি কি প্রবলেম ছিল সেটার সাথে এটা রিলেশন আছে কিনা, বর্তমানে তার যে প্রেজেন্টেশন সেটার সাথে এই শ্বাসকষ্টটা কি কারণে হচ্ছে সেটার কোনো যোগসূত্র আছে কিনা, সব কিছু মিলিয়েই কিন্তু একজন ফিজিশিয়ান, একজন চিকিৎসক হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে এই শ্বাসকষ্টটা কিসের জন্য, ফুসফুস নাকি হার্টের জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আসলে খুবই চমৎকারভাবে আমাদের দর্শকদের বোধগম্য ভাষায় উপস্থাপন করেছেন বিষয়টি। আমি যদি দর্শকদের হয়ে প্রশ্নটা আপনাকে করতে চাই যে একজন পেশেন্ট যিনি গ্রামে রয়েছেন বা যিনি একটি প্রত্যন্ত এলাকায় আছেন, সেখানে তার হঠাৎ করে শ্বাসকষ্ট হলো, তিনি আসলে তাৎক্ষণিকভাবে কি করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের দেশের ম্যাক্সিমাম লোকজনই গ্রামেই বসবাস করেন। তো সেক্ষেত্রে গ্রামে যদি কারো শ্বাসকষ্ট হয়, তাহলে শুরুতেই তার যেটা করা উচিত যে তার নিকটস্থ যে স্বাস্থ্য ফ্যাসিলিটিস আছে, যে হসপিটাল অথবা ডক্টর, তার কাছে অবশ্যই যেতে হবে। আর এই শ্বাসকষ্টটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। একজন যখনই কোনো রোগী আপনার শ্বাসকষ্ট অনুভব করবে, তখনই ধরে নিতে হবে যে তার এই ফুসফুস অথবা হচ্ছে হার্ট কোনো একটা জায়গায় তার প্রবলেম হচ্ছে। আর বিশেষ করে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া, এটা কিন্তু সিরিয়াস ডিজিজ ইন্ডিকেট করে। অর্থাৎ কারো যদি গতকালকে সম্পূর্ণ ভালো ছিল, আজকে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, এটা কিন্তু ভালো কোনো ডিজিজ না, এটা কিন্তু হেলথ ইমার্জেন্সি। ঠিক, এটা আইদার এটা হতে পারে যে তার ফুসফুসের জন্য অ্যাজমার অ্যাটাক হতে পারে। তো অ্যাজমা কখন চিন্তা করবে, তার যদি ওরকম হিস্ট্রি থাকে, আমি কিন্তু আগে বলে আসছি আগে হিস্ট্রি থাকে। আর যদি কারো অ্যাজমা আগে থেকে হিস্ট্রি নাই, অ্যাটোপি নাই, ওরকম নাই, অথবা কারো যদি লং টাইম স্মোকিং এর হিস্ট্রি নেই, হঠাৎ করে তার গতকালকে থেকে হঠাৎ করে অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তখন কিন্তু এটা আমাদেরকে ধারণা করতে হবে যে তার হঠাৎ করে তার শরীরে বড় ধরনের কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। সেটা হইতে পারে হার্টের সমস্যা, হতে পারে তার কোনো মেটাবলিক সমস্যা, হতে পারে তার কোনো নিউরোলজিক্যাল সমস্যা। তো সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে থাকার উপায় নাই। এই শ্বাসকষ্টটাকে ঘরে বসে চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি লোকজন ভুল করেন, যে শ্বাসকষ্ট হলেই সবার আগে মনে করেন যে ফার্মেসিতে গিয়ে অথবা আশেপাশে যে কোনো একটা হসপিটালে গিয়ে একটু নেবুলাইজেশন দিলে আমার এটা ঠিক হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা হয় না, সব ক্ষেত্রে এটা হয় না। এটা তখনই হয় যখন আপনার এই শ্বাসকষ্টটা শ্বাসনালীর সংকোচনের কারণে, যেটা আমরা বললাম আমাদের দেশে সবচেয়ে কমন অ্যাজমা এবং সিওপিডি, এই দুইটা কারণে যদি হয়, তাহলে আপনি নেবুলাইজেশন দিলে কিন্তু আপনার শ্বাসকষ্টটা কমে যাবে। কিন্তু যেটা আমরা বলছি, এছাড়াও শ্বাসকষ্টের আরো অনেক কারণ আছে, তার মধ্যে হার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া খুব জরুরি। সেই ক্ষেত্রে ন্যূনতম কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানকে দেখানো উচিত যে আমার এই শ্বাসকষ্টটার আসলে কারণ কি। আমি আপনাকে খুব রেয়ার কিছু কজ বলতে পারি যে কারণে কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। ধরেন একজন মানুষের ডায়াবেটিস আছে, তার ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোলে থাকে না, হঠাৎ করে তার যদি শ্বাসকষ্ট শুরু হয়, এটা কিন্তু তার মেটাবলিক সিভিয়ার মেটাবলিক ড্যামেজমেন্টের কারণে। অর্থাৎ শরীরে অ্যাসিড জমে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে কিন্তু তার রেসপিরেটরি সেন্টারে স্টিমুলেট করার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে। এটা কিন্তু সিভিয়ার ডিজিজ, এটা আইসিইউতে চিকিৎসা করা লাগে। আবার ধরেন কারো ডায়াবেটিস আছে লং টার্ম, খুব প্রপারলি কন্ট্রোল থাকে না, তার হঠাৎ করে একটা শ্বাসকষ্ট শুরু, এটা হইতে পারে কি একটা সাইলেন্ট এমআই হয়ে গেছে, তার হার্টে একটা অ্যাটাক বড় ধরনের হয়ে গেছে, তারপরে হচ্ছে কিন্তু তার শ্বাসকষ্টটা শুরু হয়েছে। অর্থাৎ হার্ট যখন ফেল করে গেছে তখন কিন্তু শ্বাসকষ্টটা শুরু হচ্ছে। তখন কিন্তু সেক্ষেত্রে ঘরে বসে থাকলে কিন্তু একটা ম্যাসিভ অকারেন্স হয়ে যাবে, বড় ধরনের একটা দুর্ঘটনা তার হয়ে যেতে পারে, জীবন নাশেরও আশঙ্কা রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে খুবই চমৎকার তথ্য আপনার কাছ থেকে আজকে পাচ্ছি। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্বাসকষ্ট। আমরা আজকে জানতে পারলাম যে শ্বাসকষ্ট শুধুমাত্র শ্বাসনালী কিংবা শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়, পাশাপাশি হার্টের অনেকগুলো কারণে, হার্টের রোগের কারণেও শ্বাসকষ্ট হতে পারে। দর্শক, এ বিষয়ে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো একই আলোচনায় ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যান ভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলছি শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্র নাকি হার্টের সমস্যা, এই শীর্ষক। এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন, ডাক্তার নাসির উদ্দিন সাগর। আমরা আজকে আবারও আমাদের সম্মানিত অতিথির কাছে ফিরে যাচ্ছি। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলছি শ্বাসকষ্ট নিয়ে, এবং আপনি আমাদেরকে চমকপ্রদ তথ্য দিয়েছেন যে শ্বাসকষ্ট শুধুমাত্র শ্বাসনালী কিংবা শ্বাসযন্ত্র বা শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়, পাশাপাশি হার্টের অনেকগুলো রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে। তো আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে কোনো একজন রোগী যদি এই শ্বাসকষ্ট নিয়ে আসে, তাহলে এই শ্বাসকষ্টের কারণগুলো খোঁজার জন্য বিশেষ কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয়? ধন্যবাদ। শ্বাসকষ্ট যখনই আমরা চিকিৎসা করতে যাই, তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে হয়, কারণ আসলে রোগীর সাথে কথা বলে, রোগীকে পরীক্ষা করেও কিন্তু অনেক সময় শ্বাসকষ্টের সঠিক কারণটা আমরা উদ্ঘাটন করতে পারি না। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে কমন এবং সবচেয়ে ইজিলি অ্যাভেলেবল যে পরীক্ষা একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমরা প্রেফার করি, সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ইসিজি করি এবং একটা চেস্ট এক্সরে করি, অর্থাৎ বুকের একটা এক্সরে, যেটা আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল। জি, একটা বুকের এক্সরে করেই কিন্তু আমরা শ্বাসকষ্টের মোর দ্যান 75% কজ, অর্থাৎ 2/3 বেশি কারণ কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে সেখানে কিন্তু হার্টের যে কারণগুলোর কথা বললাম, সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেতে পারি একটা বুকের এক্সরে করে। একটা ভালভুলার হার্ট ডিজিজ আমরা কিন্তু বুকের এক্সরে দেখে বুঝতে পারি। একটা কনজেনিটাল হার্ট ডিজিজ সাথে যদি পালমোনারি হাইপারটেনশন থাকে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি বুকের এক্সরে দেখে। তারপর যদি আপনি বলেন যে কার্ডিওমায়োপ্যাথি হয়ে হার্টটা অনেক বড় হয়ে গেছে, অথবা হার্টের চারপাশে পানি জমে হার্টটা অনেক বড় হয়ে গেছে, সেটাও কিন্তু আমরা বুকের এক্সরে থেকে ধারণা করে নিতে পারি যে এখানে হার্টটা বড় আছে, অর্থাৎ হার্টের কোনো ড্যামেজমেন্ট আছে। তাছাড়া ফুসফুসের যে ডিজিজের কারণে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, সেগুলো কিন্তু আমরা একটা এক্সরে দেখে বুঝতে পারি। অর্থাৎ খুব ইজিলি অ্যাভেলেবল এবং খুবই চিপ একটা ইনভেস্টিগেশন, যেটা দেখে কিন্তু আমরা শ্বাসকষ্টের মোটামুটি কমন যে কারণগুলো, সেগুলো কিন্তু আমরা এক্সক্লুড করে ফেলতে পারতেছি। তারপর আমাদের আরও কিছু ইনভেস্টিগেশনের দরকার হয়। কার্ডিওলজিস্ট হিসাবে আমরা হার্টের রিলেটেড যে শ্বাসকষ্ট, সেগুলো ইভ্যালুয়েট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পরীক্ষা, সেটা হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি। একটা ইকোকার্ডিওগ্রাফি করে কিন্তু আমরা হার্টের ভিতরের সব স্ট্রাকচার, অর্থাৎ হার্টের একদম আবরণের ভিতরে পানি জমা বা আবরণের কোনো অ্যাবনর্মালিটিস থেকে শুরু করে হার্টের মাংসপেশিতে কোনো ডিজিজ আছে কিনা সেটা আমরা বুঝতে পারি, অথবা হার্টে অ্যাটাক হয়ে তার একটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি যেটা বলি বা হার্ট ফেলুর যেটাকে বলি, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। হার্টের যে ভালভের সমস্যা আছে, ভালভের অ্যাবনর্মালিটিস অথবা বাতজ্বরজনিত যে হার্টের সমস্যা আছে, সেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। তাছাড়া আপনার হার্টের ভিতরে যদি রক্তনালীতে যে কোনো প্রবলেম থাকে, হার্টের সাথে রিলেটেড যে পালমোনারি ভেসেল আছে, মানে হার্টের সাথে ফুসফুসের যে কানেক্টিং যে রক্তনালীগুলো আছে, সেগুলোর অ্যাবনর্মালিটিসও কিন্তু আমরা ইকো করে বুঝতে পারি যে তার পালমোনারি ভালভে প্রবলেম আছে, বা পালমোনারি ভেসেলে প্রবলেম আছে, বা পালমোনারি ভালভে কোনো থ্রম্বাস বা থ্রম্বোএম্বোলিজমের কোনো ফিচার আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ ইকোকার্ডিওগ্রাফিটা করলে কিন্তু আমরা মোটামুটি মোর দেন 90% কেজে এটা হার্টের কারণে কিনা সেটা কিন্তু আমরা বলে দিতে পারি। একটু ইন্টারাপ্ট করি যে আসলে তো আপনি যে কারণগুলো বলছেন, যেগুলোতে বেশিরভাগ কারণগুলো বের করা যায়, একটা ইসিজি, একটা এক্সরে এবং একটা ইকো করে, এই সেবাগুলো কিন্তু এখন উপজেলা বা জেলা লেভেলে কিন্তু এখন আমাদের অ্যাভেলেবল হচ্ছে। তাহলে তো একজন মানুষের সঠিক কারণটা বের করে সঠিক চিকিৎসাটা পাওয়ার ক্ষেত্রে সবই সুযোগ রয়েছে, শুধু একটু সচেতনতা দরকার। কিন্তু এখানেই হচ্ছে সচেতনতার অভাব, যে শ্বাসকষ্ট হলে আমাদের কমন মানুষের মধ্যে একটা সাধারণ একটা ধারণা আছে যে এই শ্বাসকষ্টটা আমার ঠান্ডাজনিত সমস্যা, এটা হতে পারে আমার অ্যালার্জিজনিত সমস্যা, এটা হতে পারে আমার শ্বাসকষ্টের সমস্যা, এটা অনেকে নিউমোনিয়া বলে যে আমার নিউমোনিয়া হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, আমি একটু অ্যান্টিবায়োটিক খেলাম, একটু অ্যান্টিহিস্টামিন খেলাম, একটু ব্রঙ্কোডাইলেটর বা সালবুটামল খেলাম, এটা আমার ঠিক হয়ে যাবে। আসলে যদি আমি যেভাবে বলছি যে আপনার যদি ওই ধরনের কোনো প্রিডিসপোজিং কন্ডিশন থাকে যে আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার লং টার্ম ডায়াবেটিস আছে, আপনার হার্টে একটা অ্যাটাক হতে পারে যে কোনো সময়, আপনার হার্ট ফেলিউর হতে পারে, তো এইটা মাথায় রাখতে হবে কিন্তু আমাদেরকে। হয়ে যাবে সেটা আমি বলি না, একজন ডায়াবেটিস রোগীর নিউমোনিয়াও হতে পারে,
কিন্তু আপনাকে তো প্রপারলি ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট না করে যদি আপনি, আমরা এটারই প্রাসঙ্গিক একটা বিষয় জানতে চাই যে আসলে কারো যদি শ্বাসকষ্টটা হার্টের কারণে, এবং স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ যেটা মনে করে শ্বাসকষ্ট মানে হচ্ছে যে শ্বাসনালী সমস্যা, যেটা আপনি বললেন যে একটা ইনহেলার ব্যবহার করে বা একটু নেবুলাইজার নিয়ে একটু আরাম পাওয়ার চেষ্টা করে। তো কারো যদি শ্বাসকষ্টটা হার্টের কারণে হয়, যেটা তিনি সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে ডায়াগনোসিস করতে পারেননি, এবং তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস বা শ্বাসতন্ত্রের জনিত শ্বাসকষ্টের ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায় অনেক সময় নিজেরাও রোগীরা খায় ডিসপেন্সারি থেকে নিয়ে, তো এরকম যদি করতে থাকেন দীর্ঘদিন ধরে, তাহলে এই রোগীর কী সমস্যা হতে পারে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের আসলে আজকের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু এটাই। আপনার যদি শ্বাসকষ্টটা হার্টের জন্য হয়, আর আপনি যদি ভুলবশত অথবা নিজের অবহেলাবশত যদি আপনি সেটাকে শ্বাসতন্ত্রের সমস্যা বা অ্যাজমা বা সিওপিডি বা শ্বাসকষ্টের সমস্যা বলে আপনি যদি সেটা যদি চিকিৎসা নেন, নেবুলাইজেশন নেন বা ঠান্ডার ওষুধ খান, তাহলে কিন্তু এটার মারাত্মক কমপ্লিকেশন হতে পারে। কারণ আপনি জানেন যে আমরা এজমা বা হচ্ছে শ্বাসতন্ত্রের সংকোচনে যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বিটা অ্যাগোনিস্ট, অর্থাৎ এই ওষুধগুলো সাধারণত শ্বাসনালীকে প্রসারণ করে, কিন্তু হার্টের উপরে তার ইফেক্ট হচ্ছে যে হার্টের যে কন্ট্রাকশনটা সেটা অনেক বেশি বাড়ায় দেয়, হার্টের যে রেট আছে সেটা অনেক বেশি বাড়ায় দেয়, টেকিকার্ডিয়া যেটাকে আমরা বলি। তাহলে একজন মানুষের যদি হার্ট ফেইল বা হার্ট জনিত কারণে যদি তার শ্বাসকষ্ট হয় এবং সেটার সাথে যদি আপনি এই ঔষধ দেওয়ার ফলে তার হার্ট রেটটাকে আরও বাড়ায় দেন, হার্টের জন্য যে কোনো শ্বাসকষ্টে নর্মালি হার্ট রেটটা অনেক বেড়ে যায়। আমরা ট্রিটমেন্টের পার্ট হিসাবে হার্ট রেটটাকে সবসময় কমায় রাখার চেষ্টা করি। এখন আপনি যদি এই ওষুধ খাওয়ার ফলে আপনার হার্টের কারণেই হলো শ্বাসকষ্টটা, আবার আপনি হচ্ছে ব্রঙ্কোডাইলেটর খেলেন, অর্থাৎ শ্বাসকষ্টের নর্মাল যে ওষুধ নেবুলাইজেশনে আমরা যে ওষুধ ইউজ করে থাকি সেটা খেলেন বা সেটা আপনি ব্যবহার করলেন, তাহলে কিন্তু ওইটা হার্টের উপরে গিয়ে ইফেক্ট হবে, তার আরেকটা সাইড এফেক্ট হচ্ছে সে হার্ট রেট বাড়ায়, হার্টের কন্ট্রাকশনটাকে অনেক বেশি বাড়ায় দিবে। অর্থাৎ হার্টের উপরে যে ওয়ার্কলোড আছে, একটা ফেইলিং হার্ট কাজ করতে পারতেছে না, তাকে আপনি আরো অনেক বেশি ওয়ার্কলোড দিয়ে দিলেন, হার্টের কন্ট্রাকশনটা অনেক বেশি বেড়ে গেল, হার্টের রেটটা অনেক বেশি বেড়ে গেল, তখন কিন্তু তার রোগটা আরো জটিল হয়ে যাবে এবং যে কোনো সময় তার কিন্তু এই এক্সেস লোডের কারণে হার্ট কার্যক্ষমতা হারিয়ে এবং এতে করে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, প্রাণহানিও ঘটতে পারে। আসলে বিষয়টা অত্যন্ত বলবো যে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের দর্শকেরা এখান থেকে শিক্ষা নেবেন বা বুঝবেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে মানেই যে আপনি শুধুমাত্র একটু ইনহেলার নেবেন বা একটু দোকান থেকে নিয়ে একটা ওষুধ খাবেন অথবা একটু নেবুলাইজ করেই বা আরাম পাবেন, ব্যাপারটা এরকম নয়। সব ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে করা উচিত। যদি সেটা হার্টের কারণে হয় আর আপনি যদি ফুসফুসজনিত কারণে চিকিৎসা নেন, তাহলে আমাদের সম্মানিত অতিথি বলেছেন যে এতে করে আপনার হার্টের সমস্যা আরও বেড়ে যেতে পারে, হার্টের কার্যক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। দর্শক, বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করছি আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে। সম্মানিত অতিথি, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাই যে যদি এরকম সমস্যা কারো ধরা পড়ে যে হার্টের কারণে তার হার্টের রোগ এবং শ্বাসকষ্ট, এই সমস্যা নিয়ে আপনাদের কাছে যারা রোগীরা আসেন, তাহলে এসব রোগীদের জন্য আসলে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? হ্যাঁ, আমাদের হার্টের যে কোনো মডালিটিস অফ ডিজিজ, অর্থাৎ হার্টের যে কোনো রোগেই কিন্তু যেহেতু আমাদের কাছে রোগীরা কমন একটা কমপ্লেন যে শ্বাসকষ্ট নিয়ে আসছেন, সেটাকে আমরা বলি হার্ট ফেইলুর। অর্থাৎ হার্ট যখন তার ডিজিজের কারণে তার হচ্ছে যে রোগ যে প্রসেসটা হার্টের উপরে চলে সেটার কারণে যখন হার্ট তার নর্মাল কার্যক্ষমতাটা হারায় ফেলে, যখন হচ্ছে নর্মাল কার্যক্ষমতাটা কমে যায়, তখনই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। জি। তো সেক্ষেত্রে আমরা যখনই এ ধরনের রোগী পাই, তখন তাদেরকে আমরা হার্ট ফেইলুরের যে মেডিকেশন আছে আমাদের এখন রিসেন্ট গাইডলাইনে আমাদের হার্ট ফেইলুরের জন্য ফ্যান্টাস্টিক 4 নামে 4টা ঔষধের কথা বলা আছে, যে এসি ইনহিবিটর অথবা ERB, বিটা ব্লকার, তারপর হচ্ছে SGLT2 ইনহিবিটর যেটা এম্পাগ্লিপ্রোজিন অথবা ড্যাপাগ্লিপ্রোজিন নামে বাজারে পাওয়া যায়। তারপর হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে হার্ট ফেইলুর রোগীদের জন্য সুখবর, সেটা হচ্ছে যে আর্নি, অ্যানজিওটেনসিন রিসেপ্টর নেফ্রিলাইসিন ইনহিবিটর। এই ওষুধটা হচ্ছে যে হার্টের উপরে যে হার্টের ডিজিজ প্রসেসের কারণে যে একটা ওভারলোড পড়ে, একটা ভলিউম ওভারলোড কন্ডিশন তৈরি হয়, সেই কন্ডিশনটাকে কিন্তু সে কমায় দিচ্ছে। অথবা একটা হার্ট অ্যাটাকের পরে
হার্টের মাসেলে যে উইকনেস তৈরি হয়, সেখান থেকে হার্টে যে রিমডেলিং হয়ে হার্টটা বড় হয়ে যায়, এই বড় হয়ে যাওয়াটাকে কিন্তু এই ওষুধটা প্রিভেন্ট করতেছে। এটা কিন্তু আজ থেকে আপনার 5-7 বছর 10 বছর আগে কিন্তু ছিল না। তখন কিন্তু কার্ডিওলজিস্টরা খুব নিরুপায় ছিলাম যে একজন হার্ট ফেইলুরের রুগীকে, অর্থাৎ হার্টের কারণে যা শ্বাসকষ্ট হচ্ছে তাকে কিন্তু আমরা খুব বেশি সন্তুষ্ট করতে পারতাম না। তখন হার্ট ফেইলুরের রুগীরা কিন্তু খুব দ্রুতই খারাপ হয়ে যেত এবং হচ্ছে তাদের লাইফ স্প্যানটা শেষ হয়ে যেত। কিন্তু এখন এই অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স উইথ এইটা কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিং যে হার্ট ফেইলুরের জন্য এখন অনেক ভালো ভালো ঔষধ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আমরা রুগীদের যে শ্বাসকষ্ট বা যে কোনো সিমটম হার্ট ফেইলুর রিলেটেড এগুলো কিন্তু আমরা খুব সহজেই কমায় দিতে পারতেছি এই অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এবং এই যে নতুন নতুন যে ওষুধগুলো আসতেছে সেগুলো দিয়ে কিন্তু তাদের নর্মাল লাইফ স্প্যানটাও মেনটেন হচ্ছে, তার ফাংশনাল ক্যাপাসিটিও বাড়তেছে। আগে কি বলা হতো, একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, তার কিন্তু আর কোনো হোপ নাই, সে আর কোনো কাজ করতে পারবে না, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিল, তার চাকরি বাকরি সব ছেড়ে দিল, ঘরে বসে গেল, কয়েকদিন থাকলো, তারপর মারা গেল। কিন্তু এখন আমরা সেটা বলি না। এখন হার্ট অ্যাটাক হওয়ার পরেও তার প্রপার চিকিৎসা নেওয়ার পরে হার্টের রিভাস্কুলারাইজেশন যেটা সেটা হতে পারে ওষুধ দিয়ে অথবা রিং বা স্ট্যান্ড পরায়া, তারপরে হচ্ছে আমরা তাকে তার যাতে করে হার্টের যে রিমডেলিং প্রসেস সেটা যাতে না হয় সেটার জন্য আমরা কিন্তু প্রপারলি ওষুধগুলো দিতে পারতেছি, দিয়ে কিন্তু তার নর্মাল যে লাইফ স্প্যান সেটা মেনটেন করা যাচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে তার যে নর্মাল ফাংশনাল ক্যাপাসিটি আছে, অর্থাৎ সে আগে যে কাজগুলো করতো এখনো কিন্তু সে কাজগুলো চালায় নিতে পারতেছে। হয়তো বা আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি যে আপনি অতিরিক্ত ভারী কাজ করবেন না, যেমন যে আগে রিক্সা চালাইতো সে এখন একটা দোকান নিয়ে বসতে পারবে, কিন্তু তাকে ঘরে বসে থাকতে হচ্ছে না, আরেকজনের বোঝা হচ্ছে না। অর্থাৎ হার্ট ফেলিউর হলে আগে যেটা একটা কমন কথা ছিল যে হার্ট ফেল করছে, শ্বাসকষ্টের জন্য কিছুই করতে পারতেছি না, আমি আর কোনো কাজ করতে পারবো না, এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বোঝা, বার্ডেন, এটা পরিবারের জন্য বোঝা, পরিবারের জন্য আলাদা করে একটা বোঝা। অর্থাৎ একজন হার্ট ফেলিউরের রোগী যে ঘরে আছে সে ঘরের অন্যান্য কার্যক্রম লোকরাও কিন্তু তাকে নিয়ে দৌড়াইতে হচ্ছে, তাকে নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে, একটা পেরেশানিতে থাকতে হচ্ছে। কিন্তু এখন আমাদের হাতে ওই অস্ত্র আছে যে একজন হার্ট ফেলিউরের রোগী এখন আর কারো উপর নির্ভরশীল হতে হচ্ছে না, তাকে কর্মক্ষম রাখা কিন্তু সম্ভব। আমি যে ফ্যান্টাস্টিক ফোরের কথা বললাম, এই ফ্যান্টাস্টিক ফোর অ্যাপ্লাই করে আমরা দেখছি যে ম্যাক্সিমাম হার্ট ফেলিউরের রোগীরা যারা হার্ট রিলেটেড কারণে শ্বাসকষ্ট নিয়ে আসছে তাদের কিন্তু অনেকাংশেই নরমাল লাইফ লিড করতে পারতেছে, তাদের ফাংশনাল ক্যাপাসিটিটা মেইনটেইন হতে পারে। যে কারো যদি হার্টের যে কোনো রোগ যেটার কারণে আপনি অনেকগুলো কারণ বলেছেন, যদি শ্বাসকষ্ট পর্যন্ত যায় বা শ্বাসকষ্ট নিয়েও আসে, সেটার সঠিক সময়ে সঠিক চিকিৎসায় তারা তাদের সুস্থ এবং মোটামুটি স্বাভাবিক একটা জীবন যাপন করা সম্ভব করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের দর্শকেরা আপনার এই তথ্য থেকে আশান্বিত হবেন এবং সচেতনও হবেন বটে। আমরা আসলে আপনার কাছে অনেকগুলো তথ্য পেলাম। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে হার্টের, যেহেতু নিয়ে হার্ট নিয়ে কথা হচ্ছে, যে কোনো রোগী যে হার্ট ফেলিওর সংক্রান্ত সমস্যা বা হার্টের যে কোনো রোগের কারণে যখন কোনো ওষুধ তাদেরকে সাজেস্ট করা হয়, তখন সচরাচর সেই রোগীদের ওষুধের সঙ্গে লিখে দেওয়া হয় চলবে, অথবা দীর্ঘদিন খেতে হয়, অথবা লাইফ লং অনেকে খেতে বলা হয়। তো এক্ষেত্রে অনেক রোগীর মনে অনেক প্রশ্ন জাগে যে আমি তো এখন ভালো ফিল করছি, এখনও কি আমি ওষুধগুলো চালিয়ে যাব? কতদিন পর্যন্ত ওষুধগুলো খেতে হবে, নাকি আসলে পূর্ণ জীবনব্যাপী খেতে হবে? এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, যে আমাদের রোগীদের মধ্যে কমন একটা ধারণা আছে। আমি আপনাকে এতক্ষণ যে ওষুধগুলোর কথা বললাম, যখনই আমরা এই ওষুধগুলো লিখে দিচ্ছি তখন কিন্তু ওষুধগুলো 1 মাস খাওয়ার পরে রোগীরা সম্পূর্ণ সুস্থতা ফিল করে, মনে করেন যে আমি তো একদম স্বাভাবিক হয়ে গেছি, আমি এখন সব চলাফেরা কাজকর্ম সব আগের মতো করতে পারতেছি, তার মানে আমি সুস্থ হয়ে গেছি। এবং সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যেটা আমরা যেটা দেখি যে 1 মাস ওষুধ খাওয়ার পরে যখন সে সম্পূর্ণ ভালো হয়ে যায় তখন সে আরেক মাস ওষুধ বন্ধ করে দেয় পরের মাস, অর্থাৎ সে 1 মাস ওষুধ খেয়ে ওষুধটা বন্ধ করে দিল, জি, সেকেন্ড মাস গেল, থার্ড মাসে কিন্তু যখন আমাদের কাছে আবার আসেন তখন কিন্তু আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা নিয়ে আসেন। অর্থাৎ আপনি ভালো আছেন কিন্তু ওষুধ খেয়ে। আপনার যদি একটা হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেল হয় অথবা একটা কার্ডিওমায়োপ্যাথি থেকে হার্ট ফেল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হার্ট ফেলিউরের ওষুধগুলো খেতে হবে এবং প্রপারলি নিয়মিত আপনাকে ফলো আপে আসতে হবে। আপনার ওষুধটা কমানো যাবে কিনা এটা সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন না, এটা সিদ্ধান্ত অবশ্যই আমরা আপনাকে প্রপারলি অ্যাসেস করে ইকোকার্ডিওগ্রাফি করে আপনার হার্টের ফাংশন কতটুকু উন্নত হলো,
আপনার যে ফাংশনাল ক্যাপাসিটি সেটা কতটুকু বাড়লো, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আপনার এই ওষুধটা চলবে কি চলবে না, বা এই ওষুধটা ডোজ কমানো যাবে নাকি আরেকটু বাড়াইতে হবে। তো এটা নিজেরা কিন্তু ডিসকন্টিনিউ করা যাবে না। এটা আমাদের দেশের সব মানুষের মধ্যে একটা কমন একটা ভুল ধারণা যে আমার এখন ভালো হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি, এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ আপনার এটা কমানো যাবে, বন্ধ করা যাবে, এটা কিন্তু সিদ্ধান্ত নিবে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক। এটা কিন্তু অবশ্যই আমরা পরামর্শ দিতে পারি, তারা ওষুধগুলো খেতে থাকবেন। এখানে একটা বিষয় মনে হয় আমরা একটু ক্লিয়ার করে বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে অনেকে তো অর্থনৈতিক বিষয়টা বিবেচনা করে ওষুধ বন্ধ করতে চায়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সতর্কতামূলক একটি কথা বলেছেন, যেটা আশঙ্কার বিষয়, যে কেউ যদি ওষুধ বন্ধ করে সেটা আগের থেকে আরো খারাপ হতে পারে, তাহলে সে মানুষটি কিন্তু তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। এখানে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড কান্ট্রি, আমাদের রোগীদের অর্থনৈতিক অবস্থাটাও আমাদের চিন্তা করা লাগে। তো সেক্ষেত্রে আমি যে ওষুধগুলোর কথা বললাম, এখানে অনেকগুলো ওষুধই আছে খুব বেশি খরচ হয়, অনেক বেশি টাকা লাগে, অনেক দামি ঔষধ, যেহেতু এগুলোর কাজ ওরকম ভালো যে কাজটা ওই লেভেলে করে যে একটা মানুষকে কর্মহীনতা থেকে হচ্ছে কর্মক্ষম করে, তাহলে তার কাজও যেহেতু ভালো, তার দামও কিন্তু ভালো। তো আমি এটা রোগীকে যেভাবে বলি যে আমার রোগীদেরকে, যে আপনি ধরেন কত টাকা ইনকাম করেন মাসে, 15,000 টাকা ইনকাম করেন, বললো যে হ্যাঁ আমি 15,000 টাকা ইনকাম করি, তাহলে আপনার ঔষধে মাসে 5,000 টাকা খরচ হবে, বাকি 10,000 আপনার লাভ। ঠিক, আমি ঠিক এইভাবে বলি যে রিক্সা চালায় সেও কিন্তু এই যদি 5,000 টাকা খরচ করে ওষুধগুলো খায়, তাহলে সে 15,000 টাকা ইনকাম করতে পারবে। আর যদি এই 5,000 টাকাতে সে কোনো কার্পণ্য করে অথবা বলে যে না আমি ওষুধ খাবো না, ওষুধ ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে পরের মাস থেকে ওই 15,000ও কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। বরং উল্টা তাকে নিয়ে হচ্ছে হসপিটালে দৌড়াতে হচ্ছে, রিপিটেড হসপিটালাইজেশন করা লাগতেছে, তার সাথে আরো দুইজন লোক কিন্তু তার সাথে হসপিটালে আসতে পারতেছে। আমি যে ফ্যান্টাস্টিক 4 4টা ওষুধের কথা বললাম, হার্ট ফেলিউরের রোগীরা যদি এটা খায়, তাহলে কিন্তু তার রিকারেন্ট হসপিটালাইজেশন, আমাদের যে রিসার্চ যেটা বলে যে এই ওষুধগুলো খেলে কিন্তু তার রিকারেন্ট হসপিটালাইজেশনটা কমে যাচ্ছে, বারবার হসপিটালে যাওয়া লাগতেছে না। তো সে কিন্তু তার যে সিমটমগুলো, শ্বাসকষ্ট সেটা হচ্ছে না, তার হচ্ছে বুক ধড়ফড় করতেছে না, তার শরীর দুর্বল হচ্ছে না। এই ওষুধগুলো যদি সে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু তার নর্মাল যে লাইফ সেটা লিড করতে পারতেছে, নর্মাল যে তার কাজকর্ম দৈনন্দিন সেগুলো করতে পারতেছে, তাহলে হচ্ছে তার রিকারেন্ট হসপিটালাইজেশন ঠিক রাখতে পারছেন, তার জীবনকে উপভোগ করতে পারছেন, কষ্টটা থেকে তিনি আরাম পাচ্ছেন। হ্যাঁ, তাকে কিন্তু হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগছে, কষ্ট নিয়ে বেঁচে থাকা সত্যি অনেক কষ্টের। আচ্ছা, আমরা আসলে শেষ করতে হচ্ছে, আমাদের সময়ও ফুরিয়ে এসেছে। আমরা সর্বশেষ আপনার কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিব। একজন হার্টের রোগী যার শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট যাদের হচ্ছে, এরকম হার্টের রোগী যারা রয়েছেন, তাদের আসলে বিশেষ কোনো নিয়ম কানুন মেনে চলা উচিত কিনা, তাহলে সেই নিয়ম কানুনগুলো কি কি? ধন্যবাদ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে যখনই একজন মানুষের হার্ট দুর্বল হয়ে যায়, হার্টের ইন্টেনসিভ কোনো ডিজিজের কারণে, সেটা হতে পারে হার্ট মাসেলের কোনো ডিজিজ, হতে পারে সেটা তার হার্টে একটা প্রিভিয়াস অ্যাটাক হচ্ছে, অথবা হতে পারে যে কোনো কার্ডিওমায়োপ্যাথি, যে কারণে হার্ট ফেল করেন, সে হার্ট ফেলের রোগীদেরকে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলতে বলি। শুরুতেই হচ্ছে তার জন্য এক্সারসাইজ কিন্তু নিষেধ না, সে যতটুকু তার লিমিট আছে, অর্থাৎ যতটুকু লেভেলে হাঁটলে তার শ্বাসকষ্টটা শুরু হচ্ছে না, ততটুকু লেভেলে কিন্তু সে হাঁটতে পারবে। আমাদের মধ্যে একটা কমন ধারণা যে আমি হাঁটলেই তো শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে হাঁটবো না। তার জন্য হাঁটাটা কিন্তু নিষেধ না, তার জন্য রেগুলার কিন্তু এক্সারসাইজ বা রেগুলার, আমরা এটাকে এভাবে বলি যে এক্সারসাইজ উইদিন দ্য লিমিট অফ ক্যাপাসিটি। তার যতটুকু করতে পারেন ততটুকু এক্সারসাইজ কিন্তু প্রতিদিন তাকে করতে হবে। তারপরে তার ডায়েটের মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। সেটা কি হতে পারে যে আমরা সাধারণত হার্ট ফেলিউর এবং হার্টে যাদের ওভারলোড আছে, ভলিউম ওভারলোড, তাদেরকে বলি যে আপনারা পানি একটু কম খাবেন, অর্থাৎ ডেইলি যে ওয়াটার ইনটেক, অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টায় নর্মালি আমরা 1.5 থেকে সর্বোচ্চ 1.5 লিটার পর্যন্ত পানি খেতে বলি। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা হার্টের রোগীতে ভেরিয়েশন হয়। তারপর অতিরিক্ত লবণ খেলে আমাদের শরীরে পানি জমে যায়, এটা আমরা জানি, লবণটা আমরা নিষেধ করি। তো শাকসবজি, ফ্রেশ ফুডস, ভেজিটেবল এগুলো কিন্তু খাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধূমপানটা করা যাবে না। একজন মানুষের হার্ট ফেল হওয়ার পরে যখনই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সাথে যদি ধূমপান করে, তাহলে কিন্তু দুইটা প্রসেস মিলে একটা কমপ্লিকেটেড অবস্থা তৈরি হয়। তখন কিন্তু দেখা যায় তার রেসপিরেটরি কজেও শ্বাসকষ্ট হচ্ছে, আবার হার্টের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, একটা ডাবল এজেড শর্ট, মানে দুই দিকে তার কিন্তু বিপদ।
এজন্য ধূমপান কিন্তু ছেড়ে দিতে হবে। অ্যালকোহল যদি খাওয়ার অভ্যাস থাকে সেটাকে লিমিট করতে হবে। এডিকুয়েট রেগুলার ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে। পানি অতিরিক্ত খাওয়া যাবে না, আলাদা কোনো লবণ খাওয়া যাবে না। এই জিনিসগুলো আমরা বলি। তাছাড়া আমরা যেটা বলি যে এই শ্বাসকষ্টের যে কারণের একটা চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা কিন্তু নিতে হবে। অর্থাৎ ওই যে আমি যেটা বললাম যে হার্ট ফেলিউরের যে ওষুধগুলো নিতে হবে, তার যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সেই রিলেটেড যে ওষুধপত্র সেটা খেতে হবে। ভালভুলার হার্ট ডিজিজ যদি হয় অথবা রিউমেটিক হার্ট ডিজিজ বা বাতজনিত যে হার্ট ডিজিজ, সেটার জন্য যে কারণের চিকিৎসা করতে হবে। তার যদি হার্টে অ্যাটাক হয়ে যায় তাহলে তার একটা রিং লাগানো লাগলে রিং লাগাইতে হবে, বাইপাস সার্জারি লাগলে বাইপাস সার্জারি করতে হবে। ঠিক আছে, এই ওই চিকিৎসাটা কিন্তু করতে হবে। তারপর আমরা আরো যেটা বলে যে তাকে অ্যানুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দিতে হবে। কারণ একজন যখনই হার্ট ফেলিউরের রোগী আমাদের কাছে আসেন তারা কিন্তু ভেরি মাচ প্রোন টু ডেভেলপ ইনফেকশন। আর যে এই সাধারণত হার্ট ফেলিউরের সাথে যখন ইনফেকশন হয় তখন কিন্তু হার্ট ফেলিউরটা অ্যাগ্রাভেট করে, অর্থাৎ হার্ট ফেলিউর সিমটমগুলো বেড়ে যায়। এই জন্য হচ্ছে তাদেরকে আমরা অ্যানুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দিতে বলি। এছাড়া হচ্ছে আমরা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বলে আরও অনেকগুলো স্ট্রাকচার জিনিসপত্র আছে যেগুলো আমরা হার্ট ফেলিউরের রোগীদেরকে প্রোভাইড করে থাকি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের সময়ও ফুরিয়ে আসলো। আপনি অত্যন্ত চমৎকার তথ্য আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। আসলে হার্ট তো আমাদের শরীরের ভাইটাল অর্গান। এই হার্ট ছাড়া তো বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সবার হার্ট সুস্থ থাকুক, ভালো থাকুক। হার্ট সুস্থ থাকলে মানুষ ভালো থাকবে। তো আমাদের শেষ মিনিটে আমাদের দর্শকদের জন্য যদি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকে হার্টের সুস্থতার জন্য, এবং এই পরামর্শের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। আসলে হার্টের সুস্থতার জন্য আমাদের সবারই একটা সঠিক নিয়মানুবর্তিতার মধ্যে চলা উচিত। আমরা সাধারণত সবাই আমাদের কাজকর্মগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত। একজন ডক্টর হিসেবে আমিও আমার নিজের প্রফেশন নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমরা সবাই সবার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু আমাদের শরীরটাকে আমরা সময় দিই না। আমি যেটা সবার উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন আমরা অন্তত 20 থেকে 30 মিনিট আমাদের নিজেদের জন্য রাখা, নিজেদের শরীরটাকে ভালোর জন্য রাখা আমাদের সবারই কর্তব্য। সেটার জন্য আমরা রেগুলার কিছু এক্সারসাইজ করতে পারি। যারা আমরা সাধারণত সেডেন্টারি ওয়ার্কার, বসে বসে কাজ করতে হয়, প্রতিদিন আপনি 20 মিনিট 30 মিনিট একটু হাঁটার চেষ্টা করেন, একটু জগিং করার চেষ্টা করেন, ট্রেডমিলে হাঁটতে পারেন অথবা ফ্রি এয়ারে হাঁটতে পারেন। নিজের জন্য এই 20-30 মিনিট সময়টা আপনি কিন্তু নিতে পারেন। আর আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে চেঞ্জ আনতে হবে। সাধারণত আমাদের দেশে এখন অ্যাভেলেবল ফাস্ট ফুড এবং প্রসেস ফুড, এই জিনিসগুলো কম খেতে হবে, কিন্তু ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস এগুলো আমাদেরকে বেশি খেতে হবে। এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। আমাদেরকে পরিমিত ঘুমাইতে হবে, অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমাইতে হবে। এবং আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন সহ আমাদের রেগুলার কায়িক শ্রম, 3টা জিনিস। একটা প্রতিদিন আমাদেরকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে চেঞ্জ আনতে হবে এবং আমাদেরকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। এই 3টা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের হার্টটা সুস্থ থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময়ের সাথে মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, সুস্থ শরীর সুস্থ মন, সুখে থাকে সারা জীবন সারাতিক্ষণ। দর্শক, আমরা আজকে আলোচনা করলাম হার্টের সুস্থতা এবং মূলত আলোচনার বিষয়বস্তু ছিল শ্বাসকষ্ট হার্টের সমস্যা নাকি শ্বাসতন্ত্রের সমস্যা। আসলে দুটার কারণেই শ্বাসকষ্ট হতে পারে। আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদেরকে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছেন যে শ্বাসকষ্ট মানেই শুধুমাত্র ফুসফুস বা শ্বাসনালী সমস্যা নয়, হার্টের কারণেও শ্বাসকষ্ট হতে পারে। সেটাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। যদি হার্টের কারণে শ্বাসকষ্ট হয়, আমরা যদি সেটাকে অবহেলা করি তাহলে সেখান থেকে সেই সমস্যাটা আরও বেশি বাড়তে পারে, এমনকি প্রাণনাশ বা জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। দর্শক, আসুন আমরা সকলেই সচেতন থাকি, সকলেই সুস্থ থাকি, নিজের জন্য নিজেকে নিয়ে একটু ভাবি এবং সকলেই সুস্থতার মধ্য দিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সকলেই সমৃদ্ধ থাকুক। মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। পরবর্তী পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আবারও মিলিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।